বাংলাদেশে ২০২৪ সালে ক্ষমতা দখল করে জামায়াত ইসলাম ইউনূসকে বসিয়েছে নামমাত্র শাসক হিসাবে, কিন্তু মূল শাসন এখনো তাদের হাতে এবং হয়তো এরপর তারা ক্ষমতা দখলও করতে পারে। কিন্তু ক্ষমতা দখল করেই তারা মূল কাজটি শুরু করেছিল মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতাকে আক্রমণ করা, বিতর্কিত করা এবং তাদের নিজেদের ইতিহাসকে মুক্তিযুদ্ধের ইতিহাসের অংশ করে তোলা। কিন্তু তারা তো মুক্তিযুদ্ধের ইতিহাসের কুৎসিত ভিলেন। আর ভিলেন যখন নায়ক হওয়ার চেষ্টা করে তখন ব্যাপারটা ভয়ঙ্কর এবং নগ্ন হয়ে ওঠে। বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের ইতিহাস নিয়েও তারা যা বলছে আর তাদের প্রভু পাকিস্তানি সেনাবাহিনীর জেনারেলরা যা বলছে তা মিলিয়ে আপনারাই সিদ্ধান্ত নিন কারা দোষী আর কারা দোষী নয়। আর কোনো অপরাধ ছাড়া যে আওয়ামী লীগ জামায়াতকে শাস্তি দেয়নি, নিষিদ্ধ করেনি, তার প্রমাণও আপনারা এতদিনে পেয়ে যাওয়ার কথা, যদি আপনাদের চোখ কান খোলা থাকে আর কি, যদি আপনারা বিশ্বাস করতে চান। আর একটা জায়গা থেকেই আলোচনা শুরু করা জরুরি। ইতিহাসে বড় অপরাধ কখনো সরাসরি অস্বীকারেই চাপা পড়ে না, চাপা পড়ে পরিকল্পিত বিভ্রান্তি তৈরির ফলে। ৭১-এর বুদ্ধিজীবী হত্যাকাণ্ড নিয়ে ঠিক সেটাই হয়েছে। আজও আল বদরদের সদস্যরা বা উত্তরসূরিরা, তাদের রাজনৈতিক উত্তরাধিকার জামায়াত ইসলামীর শীর্ষ নেতারা নির্দ্বিধায় বলছেন এটা নাকি পাকিস্তানের কাজ নয়, ভারতের ষড়যন্ত্র কিংবা যুদ্ধ শেষের বিশৃঙ্খলা। কিন্তু অপরাধ বিজ্ঞানের একটি পুরনো তত্ত্ব এই অস্বীকারকে উল্টো আরো শক্ত প্রমাণে পরিণত করে। এর নাম মিউচুয়াল রিক্রিমিনেশন বা পারস্পরিক দোষারোপ। এই তত্ত্ব বলে যে যখন একটি অপরাধী নেটওয়ার্ক ভেঙে পড়ে তখন তার সদস্যরা নিজেদের বাঁচাতে একে অপরের উপর দায় চাপাতে শুরু করে। আর ঠিক তখনই সেই পরস্পর বিরোধী বক্তব্য থেকেই অপরাধের আসল কাঠামো বেরিয়ে আসে। ৭১-এর পর পাকিস্তানি জেনারেলরা, আল বদরের অপারেটররা এবং জামায়াত নেতারা ঠিক এই কাজটি করেছেন। অস্বীকার করতে গিয়ে তারা এমন সব তথ্য স্বীকার করেছেন যা আর মুছে ফেলা যাবে না। পাকিস্তান সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডের প্রধান লেফটেন্যান্ট জেনারেল এ কে নিয়াজির বই দ্য বিট্রায়াল অফ ইস্ট পাকিস্তান এই নীল নকশার বিস্তারিত বিবরণ দিয়েছে। নিয়াজি স্পষ্টভাবে বলেছেন, ঢাকার বেসামরিক প্রশাসনের দায়িত্বে থাকা মেজর জেনারেল রাও ফরমান আলী আলবদর বাহিনীকে ব্যবহার করে বুদ্ধিজীবী হত্যার নীল নকশা বা পরিকল্পনা করে, তালিকা তৈরি করে, টার্গেট নির্ধারণ করে এবং নির্মূল করা সবই ছিল ফরমানের মস্তিষ্ক প্রসূত এবং ফরমানের নির্দেশে। এটি কোনো আবেগী অভিযোগ নয়, এটি পাকিস্তানের সেই সময়ের ইস্টার্ন কমান্ডের প্রধানের লিখিত বই, আত্মপক্ষ সমর্থনের। এরপর আসে রাষ্ট্রীয় আচরণের প্রশ্ন। নিয়াজিকে যুদ্ধাপরাধের দায়ে বরখাস্ত করা হয়, পেনশন বাতিল করা হয়। পাকিস্তান করেছে কিন্তু, অথচ যাকে তিনি গণহত্যার পরিকল্পনাকারী বলেছেন সেই রাও ফরমান আলীকে শাস্তি তো দেওয়া হয়নি, বরং পুরস্কৃত করা হয়েছিল পাকিস্তানে। তাকে ফৌজি ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় পরিচালক বানানো হয়, টানা ১ দশক তিনি সেই পদে থাকেন। এটা নিছক কাকতাল নয়, পাকিস্তান রাষ্ট্র স্পষ্ট বার্তা দিচ্ছে যে যুদ্ধে হেরেছে কিন্তু বাঙালির মেধা ধ্বংসের কাজটি ঠিকই করা হয়েছে এবং যে করেছে তাকে তো পুরস্কৃত করতেই হবে। রাও ফরমান আলী নিজে অবশ্য অন্য গল্প বলেন। হাউ পাকিস্তান গট ডিভাইডেড বইয়ে তিনি নিজেকে নির্দোষ আমলা হিসেবে তুলে ধরেন, বলেন খুন খারাপির সঙ্গে তার কোনো সম্পর্ক ছিল না, কিন্তু বাঁচতে গিয়ে তিনি স্বীকার করেন জেনারেল নিয়াজির অফিসের সামনে আল বদরের কুখ্যাত সাদা মাইক্রোবাস তিনি দেখেছেন। জানতেন ঢাকার বিভিন্ন জায়গা থেকে লোকজন ধরে এনে একটি স্পেশাল কারাগারে রাখা হয়। একজন মেজর জেনারেল যিনি পুরো শহরের প্রশাসনের দায়িত্বে, এসব জানার পরেও যদি বলেন তিনি কিছু করেননি, এই দাবি যৌক্তিক তো নয়ই, বরং ভয়ঙ্কর চালাকি এবং নিজেকে বাঁচানোর অপচেষ্টা। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রমাণ আসে আল বদর এবং জামায়াত নেতাদের নিজেদের মুখ থেকেই। পাকিস্তানি আমলা আলতাফ গহর জানান, তিনি বাঙালি কবি সানাউল হককে বাঁচাতে রাও ফরমান আলীর কাছে গেলে ফরমান তার ব্যক্তিগত ডায়েরি খুলে নাম কেটে দেন। এই ডায়েরির কথা নিয়াজিও বলেছেন। আরো ভয়াবহ বিষয় হলো জামায়াতের তৎকালীন আমির গোলাম আজম এক টেলিভিশন সাক্ষাৎকারে নিজেকে নির্দোষ প্রমাণ করতে গিয়ে বলেছিলেন তিনিও ফরমানের কাছে গিয়ে ডায়েরি থেকে নাম কাটানোর সুপারিশ করতেন।
অজান্তেই তিনি স্বীকার করছেন মৃত্যুর তালিকা ছিল, একটি ডায়েরি মেনটেন করা হতো এবং সেই তালিকার মালিক ছিল রাও ফরমান আলী। আর জামায়াত নেতারা সেই তালিকার সঙ্গে সরাসরি যোগাযোগ ছিল এবং তারা জানতেন এই তালিকায় কাকে ঢোকানো হবে, কাকে বার করা হবে। কারণ রাও ফরমান আলীর পক্ষে তো ঢাকা শহরে বা বাংলাদেশে বা পূর্ব পাকিস্তানে সেই সময়ের মানে কে বিখ্যাত কে অখ্যাত সব জানার কথা নয়। তাদের কাছে গোয়েন্দা তথ্য নিশ্চয়ই ছিল, কিন্তু জামায়াত নেতারা এই কাজটি করতেন। আজকে অস্বীকারের রাজনীতি এই কারণেই ধোপে টেকে না। আলবদরের সদস্যরা বলেন তারা কিছু করেননি, জামায়াত নেতারা বলেন পাকিস্তান দায়ী নয়, ভারত দায়ী। কিন্তু আশরাফুজ্জামান খানের নাখালপাড়ার বাসা থেকে উদ্ধার হওয়া ডায়েরিতে ২০ জন শিক্ষকের নাম এবং কোয়ার্টারের নাম্বার পাওয়া যায়, যাদের লাশ পরে বধ্যভূমিতে মিলেছে। সেলিম মনসুর খালেদের লেখা আলবদর বিষয়ক বই, আলবদর প্রধান মুজাহিদের শেষ ভাষণ, সবকিছু আপনি যদি মিলায়ে পড়েন একদম দিনের আলোর মতো পরিষ্কার। আমি কেন এই ভিডিও করছি তাও আমি জানি না, কারণ হচ্ছে এই অস্বীকারের রাজনীতি দেখতে দেখতে বড় হয়েছি। বাংলাদেশে বিএনপি জামাত ক্ষমতায় গেলেই এই ইতিহাসকে আবার তুলে নিয়ে আসা হয়, এটা খুব ক্লান্তিকর। এর সঙ্গে যদি আপনি মানে সময় রেখাগুলো যোগ করেন, অস্বীকারগুলো ভীষণ হাস্যকর হয়ে ওঠে। ভারতীয় জেনারেল জ্যাকব আত্মসমর্পণ করাতে নিয়াজিকে ব্লাফ দিয়েছেন, ঢাকার চারপাশে নাকি ভারতীয় বাহিনী পৌঁছে গেছে। বাস্তবে 16 ডিসেম্বর সকালের আগে ঢাকায় কোনো ভারতীয় বা মিত্র বাহিনী প্রবেশই করেনি। মার্কিন গোপন নথি দেখাচ্ছে যে 15 ডিসেম্বর বিকেল পর্যন্ত পাকিস্তান সেনাবাহিনী যুদ্ধ চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অটল ছিল। অর্থাৎ 10 থেকে 14 ডিসেম্বর ঢাকা ছিল পুরোপুরি পাকিস্তান সেনাবাহিনীর নিয়ন্ত্রণে। কারফিউ, চেকপোস্ট, সেনাটহলের শহরে আলবদরে সাদা মাইক্রোবাস 10 থেকে 14 তারিখ ঘোরাফেরা করেছে, তালিকা ধরে মানুষ তুলে নিয়েছে, হত্যা করেছে। এটা সেনাবাহিনীর প্রত্যক্ষ মদত ছাড়া অসম্ভব। আর আলবদর কারা? জামায়াতের ছাত্র এবং যুব সংগঠনের সশস্ত্র শাখা। এই সম্পর্ক কোনো অনুমান নয়, এটি তাদের নিজেদের লেখায়, বক্তব্যে, ডায়েরিতে এবং তাদের মুখপত্র দৈনিক সংগ্রামের বিভিন্ন তথ্যে প্রকাশিত সংবাদ থেকে স্পষ্ট। এরপরও আপনাদের সত্য জানা প্রয়োজন তো সত্যকে সত্য হিসাবে বিশ্বাস করতে শিখুন। কোনো অতিরঞ্জন এখানে দরকার নেই। সবচেয়ে বড় কথা হলো জামায়াত অস্বীকার করলে ইতিহাস বদলে যায় না, আলবদর বললেই দায় মুছে যায় না। পাকিস্তানি জেনারেলদের পারস্পরিক দোষারোপ, জামায়াত নেতাদের বাঁচাতে গিয়ে করা স্বীকারোক্তি, আলবদর সদস্যদের নথি, সব মিলিয়ে একটি কথা খুব স্পষ্ট: বুদ্ধিজীবী হত্যাকাণ্ড কোনো দুর্ঘটনা নয়, এটা ষড়যন্ত্রের গল্পও নয়, এটি ঠান্ডা মাথার পরিকল্পিত গণহত্যা। নকশা হয়েছিল পাকিস্তানি সেনা সদরে, বাস্তবায়ন হয়েছিল আলবদরদের হাতে, আর রাজনৈতিক ছায়া দিয়েছিল জামায়াত ইসলামী। অস্বীকার ইতিহাসকে মুছতে পারে না। জামায়াত ইসলামী অস্বীকার করছে, তারা অস্বীকার করে যখন তারা ক্ষমতা পায় তখন। এখন তারা ক্ষমতায়, আপনারাই তাদেরকে ক্ষমতায় বসিয়েছেন, খারাপ না। বাঙালির সর্বশ্রেষ্ঠ সন্তানদের তারা হত্যা করেছে, এই দায় তারা চাইলেই মুছে ফেলতে পারবে? ইতিহাস তাদেরকে মুছতে দেবে? আপনি মুছতে দিবেন? দিয়েন না, ক্ষমা করবে না। এই মানে মুক্তিযুদ্ধের প্রজন্ম আপনাদেরকে ক্ষমা করবে না। মানে আপনারা সেই ব্যক্তির ওয়াজ শোনেন যিনি বলে মুক্তিযুদ্ধের প্রজন্ম নাকি সবচেয়ে বড় মিথ্যাবাদী, সবচেয়ে বড় ধোঁকাবাজ, এই স্বাধীনতা মিথ্যা। আপনাদের সত্যি মন খারাপ হয় না? সত্যি লজ্জা লাগে না? এই লোকের ওয়াজ শুনতে হবে আপনাদেরকে? ইসলামের নামে তারা এসব বলে, ধর্মের নামে। ধর্মের সঙ্গে কোনো সম্পর্ক আছে? আমাদের ৭১ প্রজন্ম ছিল নিকৃষ্টতম প্রজন্ম। ৭১ প্রজন্মের মতো খারাপ প্রজন্ম মনে হয় বাংলাদেশের ইতিহাসে ছিল। যাই হোক, ভালো থাকুন সবাই।